জিভের সামনে এমন সব খাবার থাকে, তাহলে জিভের দোষ কোথায়, তাই না? হ্যাঁ, আজকে তেমনই সব খাবারের গল্পই করব, কারণ চিঠি চাপাটির মধ্যে তেমনই সব উল্লেখ রয়েছে। নলিনীরঞ্জন মণ্ডল লিখছেন, এককালে জিভের জলে বন্যা হতো আমার এক কুঠুরি 9 দরজার ভেতর। সামাল দেওয়া ছিল অসম্ভব। কৈশোরে যখন রাস্তায় ফেরিওয়ালার হাঁক শুনতাম, বদল বিস্কুট, তখন ঘরের অ্যালুমিনিয়ামের গ্লাস বাটি যা হাতের কাছে পেতাম তাই নিয়ে লুকিয়ে দৌড় দিতাম। সে যুগে বাংলায় ক্ষতিকারক কোনো ফাস্ট ফুডের দোকান ছিল না। নোলা সামলানোর দায়িত্বে ছিল লজেন্স, বাতাসা, মিছরি, গুড় এরা। সেই সঙ্গে ছোলার ডালের চানাচুরের কথা কি বলবো মাননীয় সু। মুড়ি আর চানাচুরের মিশেলে আটকে যেত উপচে পড়া নোলার জল। কখনো ভুরিভোজের নিমন্ত্রণ এলে নোলার কি ছটফটানি, দিন গোনা শুরু, আর কদিন বাকি। মাটিতে বিচালির ওপর বসে কলাপাতার পাত পেতে কাঠের জালে মাছের মাথা দিয়ে ছোলার ডালের ডালমুড়ি, আলু মাছের ঝোল, কি অপূর্ব স্বাদ। বর্তমানে শহরতলির বাসিন্দা হয়েছি, অবসরপ্রাপ্ত 72 বুড়ো। এই বয়সে নোলা ভেজাচ্ছে আলুর চপ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি তো লড়াইয়ের ময়দানে। ওষুধপত্র নিয়ে প্রতিপক্ষ কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, প্রেশারের সঙ্গে লড়াই করে চলেছে। সেই জন্যই তো রাস্তায় তেলে ভাজার গন্ধ পেলে মাছি তাড়ানোর মতো নাকের সামনে হাত ঝাড়া দিতে দিতে এসে ঢুকি ঘরে। মাননীয় সব বয়স হয়েছে, বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণ করছে, তাই বলে কি জিভের জল সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে? ছিটে ফোটাও রাখা যাবে না। যাবে বই কি নলিনীবাবু। নলিনীরঞ্জন মণ্ডল, গুড়দহ, শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে এই চিঠি লিখেছেন। যাবে, তবে একটু সামাল টামাল দিয়ে শরীরটাকে তো রাখতে হবে, যাতে বেশি দিন এই জিভের রসনা তৃপ্ত করা যায়। তার জন্যে পরের চিঠিতে আসবো, তার আগে জানিয়ে দিই যারা টেলিফোনে আসবেন, বাড়ির ভাড়ার ঘর এই কনসেপ্টটা তো বোধহয় আপনাদের জেনারেশনই লাস্ট। তারপরে আর ভাড়ার ঘর বলে কোনো আলাদা ঘর ছিল না বা নেইও। যদি অবশিষ্টাংশ কারোর একটু আধটু পড়েও থাকে, তো এই ভাড়ার ঘরের গল্প শোনান না। ভাড়ার ঘরকে কেন্দ্র করে অনেক অনেক গল্প, এমন নোলার গল্প প্রচুর। সেই গল্প শুনবো। পরের চিঠিতে চলে আসি। তরুণ কুমার সিংহ নদিয়া থেকে লিখছেন, মা সর্বজয়ার অসাক্ষাতে দুর্গা যখন লবণ, তেল, তেঁতুল সহযোগে আচার মাখছিল, তখন ওদের জিভে জল আসার সাথে সাথে আমার জিভেও যে জল আসছিল, তা কি অস্বীকার করতে পারি? আসলে জগতে এমন কোনো ঘটনা নেই যার নির্দিষ্ট কোনো কার্যকারণ নেই। যে জৈব রাসায়নিক কার্যকারণে আমাদের রসনা, খাদ্যের স্বাদ অগ্রিম উপলব্ধি করে ফেলে, তখনই মস্তিষ্কের উত্তেজনা লালাক্ষরণের গ্রন্থিকে সক্রিয় করে তোলে। অম্লজাতীয় খাদ্য সেক্ষেত্রে অগ্রণী। আমার বাবা ছিলেন দাইহাট বর্ধমানের মানুষ, মা নদিয়ার। আর শৈশব আমাদের সকলেরই যাপন নদিয়ার জল হাওয়ায়, কিন্তু খাওয়া দাওয়া এবং সংস্কৃতির স্টিয়ারিং ছিল বাবার হাতে। 60-এর দশকের শুরুতে পুজোর বাজার করতে বাবা যেতেন কৃষ্ণনগরে। সরপুরিয়া, সরভাজা স্থান পেত লিস্টে একেবারে সবার ওপরে। একে একে সবার কাপড় চোপড় কেনাকাটা সেরে বাবা ঢুকতেন পাত্রবাজারের মাছের বাজারে। উদ্দেশ্য ডিমওয়ালা একজোড়া পদ্মার ইলিশ চাই, বেশ বড় সাইজের। মনে পড়ে পরদিন ইলিশের ডিম দিয়ে মা রাঁধতেন পাকা তেঁতুলের টক। অর্ধেকটা মাছও তাতে গলে যেত। আহা, কি স্বাদ! বাসি করে খাওয়া হতো যখন 2 দিন। এখন বাবাও নেই, মাও নেই, সেই পদ্মার ইলিশও নেই। পিতৃসূত্রে প্রাপ্ত ইলিশের অম্ল সংস্কৃতি আজও রসনাকে লালায়িত করে ঠিকই, কিন্তু 70-এর 2 কদম পিছে যে শঙ্কা লাগে, হার্ট বড় বালাই। তরুণ কুমার সিংহ, দেবগ্রাম, কালীগঞ্জ, নদিয়া। এই দুশ্চিন্তাটাকে একটু ঝেড়ে ফেললে বোধহয় ভালো হয়। শরীর খারাপ তো হবে, বয়স হলে একটু একটু করে মেশিন যন্ত্রপাতিগুলো ডেপ্রিসিয়েশনের কারণে একটু নড়বড় করবে, খটখট শব্দ করবে, কিন্তু তাই বলে কি সব কিছু বন্ধ হয়ে যাবে, নাকি দুশ্চিন্তায় রাতের ঘুম ছুটে যাবে? খাওয়া দাওয়া হোক একটু আধটু, একেবারে ছোবো না, সপ্তাহে 1 দিন একটু হতেই পারে। ভেবে দেখুন না ডাক্তারের সঙ্গে পরামর্শ করে।
পরের চিঠি স্বপন কুমার কুণ্ডুর, লিখছেন পূর্ব বর্ধমান থেকে। লিখছেন, সত্যি কথা বলতে কি, তবে তার আগে একটা কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন দিয়েছেন, আম সত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে। তারপরেরটা নাইবা বললাম, সে তো সবারই হচ্ছে। সত্যি কথা বলতে কি, ভোজন রসিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতন অত ধৈর্য আর সময় কোনোটাই আমাদের ছেলেবেলায় ছিল না। আমসত্ত্ব নাও, তাকে দুধে ফেলো, তারপর কলা মাখো, সন্দেশ মাখো, অত সময় কোথায়? আড়াল থেকে উঁকি দিয়ে যখনই দেখতাম পাড়ার রানী ঠাকুমা বাঁশের বেড়াটা দিয়ে বাইরে বেরিয়েছে আর আমসত্ত্বর বয়মগুলো উঠোনের রোদে বসে আমাদের ডাকছে, তখন আর লোভ সামলানো যেত না, জিভের জল আসাও আটকানো যেত না, বয়ম শুদ্ধ উধাও করে দিতাম। তারপর রানী ঠাকুমার গালাগালি আর আমসত্ত্ব দুয়ে মিলে যে মুখরোচক খাবারটি তৈরি হতো, তাতে জিভে জল শুধু নয়, বান এসে যেত। এবার আর একটা জিভে জলানা খাবার ও তার স্বাদ সম্পর্কে মজার তথ্য দিই। আম ছেঁচে নুন লঙ্কা মেখে তাতে হালকা সর্ষের তেল আর অল্প আখের গুড় মেশালে তার থেকে যে মিষ্টি সুগন্ধ বের হবে, তা যদি আপনার নাসিকা স্পর্শ করে, তবে হলফ করে বলতে পারি আপনার জিহ্বার অগ্রভাগ দিয়ে জল গড়িয়ে পড়বেই। এবার আসি স্বাদের কথায়। আমটা যদি নিজের বাড়ির হয়, তবে তার স্বাদ একরকম হবে, আর যদি সেটা মোড়লগিন্নির উঠোনে তার নিজের হাতে লাগানো গাছের প্রথম ফল হয়, তাহলে তার স্বাদ হবে একেবারে অন্যরকম। প্রখর গ্রীষ্মের দুপুরে যখন সকলে ভাত ঘুম দেবে, তখন পা টিপে টিপে ঘরে ঢুকে মোড়লগিন্নির গাছের সেই আমটি পেড়ে যদি আম ছেঁচা খাওয়া যায়, তবে এক্ষেত্রে তার স্বাদ হবে রানী ঠাকুমার বাড়ির আমসত্ত্বর মতোই। এখানেও গালাগালটা ফ্রি, পাওয়া যেতেই পারে। ভালো থাকবেন সকলে, আপনিও ভালো থাকবেন স্বপনবাবু। স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর পাইটা, পূর্ব বর্ধমান। বুলচন্দ্রপুর পাইটা, পূর্ব বর্ধমান থেকে স্বপন কুমার কুণ্ডু। ভালো থাকবেন আপনিও, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। জন্মেঞ্জয় সাহু লিখছেন পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, এই যা, আর একটু হলেই জিভের দু এক ফোঁটা জল আমার মোবাইলের স্ক্রিনেই পড়ে যেত। মাননীয় সু, তোমার এ মাসের জিভে জল বিষয়ে মোবাইলে লিখতে গিয়ে একটা খাওয়ার জিনিসের সম্বন্ধে লেখা শুরু করেছি, আর অমনি সেই বিপত্তি। যাই হোক, জিভের সেই জলকে শুরুত করে ভেতরের দিকে টেনে আবার লিখতে শুরু করলাম। যে খাওয়ার জিনিসটার কথা লিখব সেটা হলো এক ধরনের মিষ্টি। না, সেটি কোনো কুলীন গোত্রের মিষ্টি নয়, অর্থাৎ রাজভোগ, রসগোল্লা, সন্দেশ ইত্যাদি এলিট প্রজাতির মিষ্টি নয়। সেটি হলো তথাকথিত নিম্নবর্গীয় সাধারণ একটি মিষ্টি। তার নাম লবঙ্গলতিকা। লবঙ্গলতিকার নামটাই ভীষণ মিষ্টি। নামটার মধ্যে একটা বেশ আদুরে আদুরে ভাব আছে। মাননীয় সু, তুমি হয়তো শুনে হাসবে এবং বলবে আমার এই বয়সে এই ধরনের ভাবনা বিপজ্জনক। তবুও বলি, লবঙ্গলতিকা নামটা উচ্চারণ করলেই এক সুন্দরী রমণীর ছবি আমার মনে ভেসে ওঠে। লবঙ্গলতিকা নামটা যেমন সুন্দর, মিষ্টিটা দেখতেও তেমনি সুন্দর। ভাঁজ করা সুগঠিত দেহ, হলুদ হলুদ রং, সত্যি কি অপূর্ব। আর তার গায়ে যে লবঙ্গটা সাঁটা থাকে, সেটি দেখলে একটি মেয়ের নাকছাবি বলে মনে হয়। আর খেতে কামড় দিলেই অসাধারণ অনুভূতি। ভেতরে থাকা খোয়া ক্ষীর, নারকেল কুচি, এলাচ গুঁড়ো ইত্যাদি দিয়ে বানানো পুর, তার কি সুগন্ধ! আহা, খেলে মনে হবে হ্যাঁ, একটা মিষ্টি খেলাম বটে। আর আমাদের এই এলাকার ময়রার তৈরি যদি লবঙ্গলতিকা হয়, তাহলে তো কথাই নেই মাননীয় সু। এই লবঙ্গলতিকা খেলে, মানে আমাদের পাড়ার লবঙ্গলতিকা খেলে, তোমাকে বলতেই হবে যে আর একটা দাও। এই দেখো, লিখতে লিখতে আবার আমার জিভে জল এসে গেছে। যাই হোক, আমার লবঙ্গলতিকা পুরাণ এখানেই শেষ করলাম। সবাইকে আমাদের এলাকার ময়রার লবঙ্গলতিকা খেতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। এসো কিন্তু। জন্মেঞ্জয় সাহু, নবোদয়পল্লী, ডাক বেলদা, জেলা পশ্চিম মেদিনীপুর। এই চিঠি এসেছে তার কাছ থেকে, কিন্তু ফোনে কি বার্তা এসে পৌঁছেছে একবার শুনে নি। কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। আমি রায়নাথ বাণী মুখার্জি বলছি। যে যতই বলুক জিভে জল আসে না, কিন্তু মুখটা বোঝা থাকলেও গলাটার দিকে লক্ষ্য করবেন, টুক টুক করে সেকেন্ডের কাঁথার মতো নড়ে। আর
আর ভাড়ার কথা বলছেন, ভাড়ার আগে ছিল, এখন তো বয়স হয়ে গেছে, ভাড়ার এখন আর করি না। এই দোকানে সব আমার ভাড়ার আছে, রাঁধবার সময় নিয়ে আসি। আর যদিও বেশি থাকে, সে ইঁদুর ছুঁচোরা ভাড়ার ঘর গুছিয়ে সে যাচ্ছে তাই করে দেয়। আর মানুষ ইঁদুর ছুঁচোরা? হ্যাঁ, আগেকার দিনের গল্পে মানুষ ইঁদুর ছুঁচোরা যারা ভাড়ার ঘরের শীত কাটতো। সেই তো, ওনারা তো খুব ভালোই রাখতেন, তখন অত উপদ্রব থাকে নাই। এখন যত গেছো ইঁদুর এসে এসে একটু ঢাকা দিতে ভুলে গেলে ভাড়ার ঘর, তার জায়গায় আমার বাবা দোকানই ভালো, কালোর দোকান, কম্বলের দোকান, ওইখানেই আমার ভাড়ার আছে। বেশ, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, সত্যি তাই। এখন পাড়ার দোকান ঘরই ভাড়ার ঘর, সেখানেই তো সবকিছুর যোগান, সবকিছু হাজির। তাহলে সেখান থেকে নিতে বাধা কোথায়? বাড়িতে রাখতে গেলে একসঙ্গে অনেকগুলো টাকা খরচও করতে হয়, আবার রাখারও বিপত্তি আছে। পরে টেলিফোনে কে আছেন শুনি। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি পূর্ব বর্ধমানের দাঁইহাট থেকে সুজয় চৌধুরী বলছি। বলুন। হ্যাঁ, এই যে ভাড়ার ঘর, খুব সুন্দর একটা জিনিস ভাড়ার ঘর নিয়ে। এখন তো সাধারণত ভাড়ার ঘর দেখতে পাওয়া যায় না, কিন্তু আমার মামার বাড়িতে আজ থেকে প্রায় 35-40 বছর আগে ওই একটা ভাড়ার ঘর ছিল। এই ভাড়ার ঘরে অনেক কিছু থাকতো, মুসুর ডাল, সে কলাইয়ের ডাল, চাল, এইগুলো সমস্ত কিছু ওই বর্ষাকালের জন্য সঞ্চয় থাকতো। আম, কাঁচাল, মানে বিভিন্ন রকম পেঁয়াজ টিয়াজ সব থাকতো। তো একদিন হয়েছে কি, মানে একটা চোর কিন্তু ওই ভাড়ার ঘরের মধ্যে বস্তার ফাঁকে, চালের বস্তার ফাঁকে লুকিয়েছিল। কেউ কিন্তু সেইটা লক্ষ্য করেনি। রাত্রিবেলায় সেই চোরটি করেছে কি, ওই ভাড়ার ঘর সাবার করে দিয়ে বেরিয়ে গেছে। না, ভাড়ার ঘরটা নয়, মানে সে তার ইচ্ছা ছিল যে মানে অন্য ঘরে ঢুকে ওই সোনা টাকা পয়সা এগুলো সব নেবার জন্য সে আপনার বেরিয়েছে। বেরিয়ে মানে কাঠি দিয়ে একটা দরজাটা খুলেছে, খুলে বাইরে বেরিয়েছে। কিন্তু তখন তো আর এরকম খাট ফাট ছিল না, তখন ওই বেশিরভাগই মাটিতে শুয়ে থাকতো, ভাই বোন মিলে সবাই মিলে মাটিতে শুয়ে থাকতো। তা সেই চোরটা সেই মানে মাটি দিয়ে সে আর ঘরে যেতে পারেনি, অন্ধকার ঘর ছিল, এত লাইট ফাইট ছিল না, দিয়ে সে আর চুরি করতে পারেনি। সে ওই রান্নাঘরে বসে বসে তারা তারা বিড়ি আর ওই আচার ছিল, সেই দুটো খেয়ে ভোরবেলায় উঠে সে চলে গেছে। এই হচ্ছে আমার একটা এই ভাড়ার ঘরে নিয়ে একটা সুন্দর ঘটনা আমার মনে পড়লো। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। আসলে ভাড়ার ঘর, এই ব্যাপারটার মধ্যে অনেক অনেক কিছু লুকিয়ে থাকে। ছোটবেলায় ভাড়ার ঘরের গল্প আমার মনে আছে। পুজোর ঠিক আগে ভাড়ার ঘরে একের পর এক জিনিস জড়ো হতো। ওই এখনকার মতন তো দোকান থেকে কিনে আনা খাবার ছিল না, তখন বাড়িতে বাড়িতে তৈরি হতো বীরখণ্ডি, কদমা তৈরি করা হতো, গজা তৈরি হতো, আর তারপরে ঘুগনি তৈরি হতো বিজয়ার আগে। তার সমস্ত যোগান আমার জেঠুর বাড়ির ভাড়ার ঘরে। আমরা ভাই বোনেরা গন্ধে মোমো করছে সেই ভাড়ার ঘরের চারপাশ, দরজায় তালা মারা, ঢুকতে পারছি না। দুপুরবেলা পিছনের জানলার পাল্লাতে আঙুল দিয়ে ঠেলে খুলে তার মধ্যে দিয়ে হাতা লাগানো বাঁশ ঢুকিয়ে কিছু কিছু করে উদ্ধার করা হলো। এরকম অনেক গল্প ছোটবেলার থাকে প্রত্যেকেরই। এ সমস্ত গল্প শুনবো। পরের চিঠিতে চলে আসি। প্রণয় পাল নদিয়া থেকে, কৃষ্ণনগর থেকে লিখেছেন চিঠি। পরন্ত বেলায় একান্ত যাপনে নস্টালজিয়া প্রিয় প্রবীণ স্মৃতিচারণ করবে না, এমনটা কি হয়? এ যে তার বার্ধক্যে পাওয়া এক বিশেষ সুখানুভূতি। সুখ দুঃখের মলাটে ঠাসা অ্যালবামে রয়েছে যে অসংখ্য স্পর্শকাতর যাপন, অবকাশে তারই কোনো এক স্মৃতিচারণে সে ভেলা ভাষায় সুখানুভূতির প্রমোদ ভ্রমণে। রসনাবিলাসও এমনই স্মৃতিসুখের পর্ব। চব্যচস্য লেজ্জ পেয়োর বয়স পেরিয়ে গেলেও স্মৃতিচারণে কোনো সুবাসিত রসাস্বাদন তার জিভে জল আনে বই কি। তাই তো মাননীয় সু আমাকেও ফিরে যেতে হলো কৈশোরে, গ্রামে মামার বাড়ির পৌষ পার্বণে রকমারি পিঠের রসাস্বাদনে। একান্নবর্তী পরিবারে চাঁদোয়া টাঙানো উঠোনে 3 দিনের বৈকালিক রন্ধন বাসর। মন গুড়গুড় না করা নলেন গুড়ের সুগন্ধ মাখা রকমারি পিঠেপুলির আয়োজন। একটু টেস্ট করার আশায় ভাই বোনেরা সব হ্যাংলার মতো মায়েদের কাছে ঘুরঘুর করছি। কখন যে প্রিয় ভাজা পুলির বাটিটা হাতে দিয়ে ছোট মা বলবে, খেয়ে দেখতো কেমন হয়েছে। তোর তো আবার ভাজা পুলির নামেই জিভে জল আসে, নে ধর। তারপর একে একে মায়ের হাতের গোকুল পিঠে, মেজ মামির আদর্শা পিঠে, আর ছোট মামির হাতে দুধ পুলি পাটিসাপটা।
পৌষের গোধূলিতে শীতের চাদরে মোড়া আমাদের এক উল্লসিত রসনা বিলাস। স্বাদের মাধুর্যে রসনায় গাঁথা হয়ে গেল সারা জীবনের মতো। আজও মনে পড়লেই জিভে জল আসে। তবে পরিমিত আহারের সীমাবদ্ধতায় চর্বচস্য লেজ্জপেয় না হোক, প্রতি পৌষের শীতে অর্ধাঙ্গিনীর সৌজন্যে অল্পেতে স্বাদ মেটাই বইকি। শেষে সকল প্রবীণজনের প্রতি রসাস্বাদন যেন বঞ্চিত না হয়, তবে একটু রয়েস হয়ে কেমন। প্রণয় পাল, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে এই চিঠি লিখেছেন। হ্যাঁ, রসাস্বাদন যেন বঞ্চিত না হয়, তবে একটু রয়েস হয়ে, এইটাই হচ্ছে শেষ কথা। প্রণয় পালের চিঠি পড়লাম। রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে প্রণয় পাল লিখেছিলেন। পরের চিঠি সত্যব্রত দত্তর, কিন্তু সেই চিঠিটা পড়ার আগে একবার টেলিফোনে গিয়ে দেখি কে আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি শঙ্কর বাগ বলছি, মশা হুগলি থেকে। বলুন, ভাড়ার ঘরের দেখুন, গল্প শুনি। হ্যাঁ, ছোটবেলায় আমাদের ভাড়ার ঘরের কথাটা বলতেই মনে পড়ে গেল। মানে আমাদের যখন পিঠে পুলি যখন হতো বর্তমানে, তখন যখন তৈরি করে রাখা হতো, তখন আমরা সংশয় করতাম যে ঘরটা কখন খোলা পাবো, বা কখন হয়তো কেউ ঘরের মধ্যে বেরিয়ে যাচ্ছে। তখন আমরা দেখতাম, লুকিয়ে লুকিয়ে দেখতাম যে না এবার চলে গেছে। তখন দেখলাম না পিঠে পুলি বা গুড় সব পড়ে আছে। তখন সেই সময় গিয়ে একটা পিঠে বা পুলি সেটা খেয়ে দিয়ে পালিয়ে যেতাম। তখন তো কেউ বুঝতে পারতো না যে কে আমার পিঠে পুলি গুলো খেয়ে চলে যাচ্ছে। নমস্কার, ভালো থাকুন। হ্যাঁ, আসলে খাওয়ার মধ্যে আনন্দ আছে, আর চুরি করে খাওয়ার মধ্যে আরো অনেক বেশি আনন্দ আছে। সেই আনন্দটার স্বাদ একদম অন্যরকম। সত্যব্রত দত্তর চিঠি পড়ব এবার। গড়িয়া থেকে লিখেছেন, এ মাসের বিষয় নিয়ে ভাবনা শুরু হতেই চোখের সামনে ভেসে উঠল ছেলেবেলায় দেখা পথের পাঁচালী ছবির সেই দৃশ্য। ইন্দির ঠাকুরুন ফলার মেখে পরম তৃপ্তিতে খাচ্ছেন। পাশে উন্মুখ হয়ে দাঁড়িয়ে তারই ভাইঝি ক্ষুধার্ত শিশু দুর্গা। খাওয়ার শেষে তিনি বললেন, এই চা তোর জন্য রাখা হলো না। তখন দুর্গার জিভে কি জল এসেছিল জানি না, তবে আমরা দেখলাম ক্ষুধার এক স্বার্থপর নিষ্ঠুর করুণ রূপ। গ্রামের বাড়িতে দেখতাম শীতের বিকেলে পাড়ার দিদিদের নুন, লঙ্কা গুঁড়ো, সলুপ পাতা দিয়ে পাকা কুল মাখানো আর টাকলায় পরম তৃপ্তির আওয়াজ তুলে তুলে সেই সুস্বাদু বস্তুর সদ্ব্যবহারের লোভনীয় দৃশ্য। গ্রীষ্মের বিকেলেও কাঁচা আম মাখা বা ধনেপাতা সহযোগে রসিয়ে রসিয়ে পাকা তেঁতুল খাওয়া, মুখ ভর্তি রসনা নিঃসৃত জল আর সতৃষ্ণ নয়নে সেই দিকে চেয়ে থাকতাম হ্যাংলার মতো। আমরা ছোট, ওইসব জিনিস খেলে নাকি শরীর খারাপ করবে, জ্বর হবে, তাই থেকে যেতাম বঞ্চিতের দলে। এই লোভ কি সামলানো যায়? তাই আমরা পিঠেপিঠি ভাই বোনেরা বড়দের চোখের আড়ালে লুকিয়ে চুরিয়ে এহেন গর্হিত কর্মটি করেই ছাড়তাম। সেই সব তথাকথিত নিষিদ্ধ টুকটাক খাদ্যের স্বাদ স্মরণে এলে এই বৃদ্ধ বয়সেও জিভে জল আসে বইকি। এখন 5 থেকে 85 সব বয়সের জন্য বাজার ভর্তি বিভিন্ন লোভনীয় খাদ্যের ছড়াছড়ি। আমাদের বর্ণময় শৈশবের নিতান্তই সাদামাটা কিন্তু জিভে জলানা সেই সব খাবারের সম্ভার ধীরে ধীরে হারিয়েই যাচ্ছে। বিনীত সত্যব্রত দত্ত, গড়িয়া, কলকাতা। হ্যাঁ, ঠিকই তাই। অনেক খাবার যেগুলো বাড়িতে তৈরি হতো এবং বাড়িতেই তৈরি হতো, কখনো বাড়ির বাইরে কখনো পাওয়া যায়নি, বা অন্যের বাড়িতে, কিন্তু ঘরোয়া খাবার, সেই খাবারগুলোর স্বাদ একটু অন্যরকমই ছিল বটে। আর স্পর্শের কারণে স্বাদের সৌন্দর্য তারও বাড়ত। কোনোটা পছন্দের পিসিমার রান্না করা, কোনোটা পছন্দের দিদির রান্না করা, এমন রান্না করা হাতটাও খুব গুরুত্ব পেত সেখানে। কিন্তু এখন তো সব বাজার চলতি খাবার, চাইলেই পাওয়া যায়, অর্ডার দিলেই বাড়িতে এসে হাজির। যাই হোক, পরের চিঠিতে চলে আসব, তবে তার আগে দুটো জরুরি কথা বলার আছে। ঘোষণা। নতুন ফৌজদারি আইন যথাভাবে আবার জিভে জল নিয়ে ফোনে আসব। বেশ, ফোনে আসি।
দেখি টেলিফোনে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রায়নগর বাজার থেকে বলছি, বেকার সোজা পরিবারের পক্ষ থেকে। বেশ, বলুন। ভাড়া ঘর বলতে গেলে আমরা যখন গ্রামে বসবাস করি, ভাড়া বাড়ি কমই থাকতো, যারা থাকতো তারা ভাড়া মনে হতো না, সব যেন নিজের বাড়ির মতো। ছোটবেলায় আমরা যখন খেলেছি, রসলিপিকের প্রতিদিন খেয়েছি, তখন আমাদের মধ্যে দ্বিধাবোধ ছিল না, কে ছোট কে বড়, আমরা সকলে ছেলে মেয়ে একসঙ্গে খেলাধুলা করেছি। সে কথাগুলো এখনো আমাদের মনে পড়ে। আমরা কোথাও চানাচুর ভাজা যদি কিনতাম, সবাই মিলে ভাগ করে খাতাম, কেউ কিন্তু বাদ যেত না। সেই তখন একটাই ছিল যে পড়াশোনা যে করতে পারতো না, তাকে কান মচিয়ে দিতে হতো। এই কান মচলে যে দিতে গিয়ে মাস্টারের হাতে মারও খেয়েছি আমরা। তবে কানের উপর দিয়ে হাত ধরে দিতে গিয়ে মারও খেয়েছি। আমরা এইরকম ভাবে বসবাস করেছিলাম। একদম। এখন কিন্তু সেই আইনটা, সেই সবকিছু নেই। তবে শৈশবটাই বদলে গেছে আসলে আমাদের সামনে থেকে। ভালো থাকবেন। চলে আসি পরের চিঠিতে। ডক্টর তপন কুমার দলুই পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ থেকে ৩৫ বছর আগে বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। সেটা বৈশাখ মাসের শেষের দিক। শ্বশুরবাড়ির সামনে বিরাট আম গাছে পাকা পাকা আম ঝুলছে। আমের উপরটা সিঁদুরে লাল আর বাকিটা হলুদ দেখেই আমার জিভে জল চলে এলো। শালিকাকে বললাম, কয়েকটা পারলে হতো, নিশ্চয়ই খুব মিষ্টি হবে। অমনি শালিকা হাসতে হাসতে আমাকে বললে, জামাইবাবু আপনি কটা খেতে পারবেন? ৮-১০টা। আমি বললাম ৫-৬টা তো পারবই। শালিকা মুচকি হাসতে হাসতে আম পেড়ে আমার প্লেটে খেতে দিল। এক পিস মুখে দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ শিরশির করতে লাগলো। এত টক আম আমি জীবনে মুখে দিইনি। সঙ্গে সঙ্গে মুখ থেকে আম বের করে জল খেতে লাগলাম। শালিকা হাসতে হাসতে বললে, জামাইবাবু আমি যে এত কষ্ট করে আমগুলো পারলাম তার কি হবে? একবার আমার ছোট দাদু তার বন্ধুর বাড়িতে খেয়ে এসে ছোট ঠাকুমাকে বললেন, বুঝলে ছোট বউ, আজ নিবারণের বাড়িতে ইলিশের মাথা দিয়ে ওলের ঘন্টটা যে খেয়েছি এখনো মুখে লেগে আছে। ওহ দারুণ, তুমি একদিন রান্না করো দেখি। ছোট ঠাকুমা বললেন, বুড়ো হয়েছ, খাওয়ার লোভও গেল না। যাই হোক, দিন 2 পরে দাদু বাজার থেকে একটা বড় ইলিশ মাছ কিনে এনে তারপর বাগান থেকে একটা বড় ওল তুলে ঠাকুমার হাতে দিয়ে বললেন, ছোট বউ ভালো করে রান্না করো, আমি পুকুরে একটা ডুব দিয়ে টানটা ছেড়ে আসি। খেতে বসে দাদু যেই ওলের ঘন্ট মুখে দিয়েছেন অমনি চিৎকার করে বলতে লাগলেন, মরে গেলাম মরে গেলাম, কি কুটকুট করছে। তারপর লেবু জল খেয়ে একটু শান্তি বোধ করতে লাগলেন। ছোট ঠাকুমা বলতে লাগলেন, বুড়ো বয়সে যা খাবার দেখবে জিভে জল এসে যায়, এবার বোঝো। ডক্টর তপন কুমার দলুই, গ্রাম ভাটাচক, জেলা পূর্ব মেদিনীপুর থেকে এই চিঠি লিখেছেন। জিভে জল আসতেই পারে, তাই বলে তার পরিণতি এমনটা হলে মোটেও সেটা সুখকর নয়। জিভে জল আসার কোনো বাধা নেই। পরের চিঠি পুষ্প সাঁতরার, পূর্ব মেদিনীপুর থেকেই লিখেছেন, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে জিভ বড় খতরনাক। সব স্বাদ কেমন বুঝে ফেলে। বেশ খড়খড়ে লাল লাল ঝোল বা ঝাল খাবো তার জো নেই। তবে পছন্দসই খাবার দেখলে লোভটা চাগার দিয়ে ওঠে। অল্প হলেও জিভে জল আসবেই। আবার জিভে জল এলে তো হবে না, জিভ আর লালা দিয়ে খাবারের মণ্ডটি এপাশ ওপাশ করতে করতে তবে গিলে ফেলা। চব্যচস্য লেজ্জ পেয়েও সব স্বাদই জীব গ্রহণ করে। শোকেসে মিষ্টি দেখলে জিভে জল এলেও কিচ্ছু করার নেই, তর্জনী তুলে বলে, সুগার, খবরদার। জিভে জল আসার ব্যাপারটায় 1 নম্বরে আছে অম্লজাতীয় বস্তুটিতে। তেঁতুল, আমশি, কয়েদবেল আমি হলফ করে বলতে পারি, দেখলে জিভে জল আসবেই। অম্লর স্বাদে ওপেন জল, মিষ্টিতে গোপন, আর তেতো কষা খেয়ে ফেলি বটে, কিন্তু জিভে জল তেমন নিঃসরণ হয় না। একটা ঘটনার কথা বলি। গ্রামে শীতকালে বা বর্ষাকালে খাল ডোবাতে কুচো মাছ পাওয়া যায়। মা ছাঁকনি দিয়ে চাঁদা পুঁটি ধরত। সেই মাছে তেঁতুল আর টুকরো মূলো দিয়ে টক। মাটির পাত্রে সেই টক শিকে ঝোলানো থাকতো। 3-4 দিন ধরে খাওয়া হতো। সেই টক যখন উনুনে ফুটতো আমাদের জিভে জল আসতো। স্কুলে নুন দিয়ে কয়েদবেল মাখা, আহ, জিভে জল এসে গেছে গো বন্ধুরা। পুষ্প সাঁতরা, আটবেরিয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে এই চিঠি পাঠিয়েছেন।
হ্যাঁ, এমন বিষয় কিছু কিছু নির্দিষ্ট খাবার যার প্রতি জিভে জল আসার গল্প প্রায় সবারই। পরের চিঠি লিখেছেন নির্মলেশ পান্ডা। লিখছেন, আমাদের ক্যান্টিনের মালিক লক্ষ্মীবাবুর নিয়ম ছিল 5 দিনের 5টি স্পেশাল মেনু রাখতেই হবে। শনি ও রবিবার ছুটি থাকায় ক্যান্টিন 5 দিনই খোলা থাকতো। সোমবারের স্পেশাল মেনু ছিল বউবাজারের একটি বিখ্যাত পাঁঠার দোকান থেকে আনা কচি রাঙওয়ালা পাঁঠার সুসিদ্ধ টুকরোর বাটার স্টুয়ের ওপরে ঘন হয়ে ভাসত থকথকে গলিত মাখন এবং ঝকঝকে সরিষার তৈল। 1 পিস বড় ডুমো, 1 টুকরো গাজর, একটি স্বাস্থ্যবান কাঁচা লঙ্কা সিদ্ধ এবং 1 টুকরো গোটা পেঁয়াজ সিদ্ধ, তার সাথে 4 পিস টোস্ট আর স্যালাড, সঙ্গে 1 টুকরো গন্ধরাজ লেবু। দোকানের সামনে গিয়ে দাঁড়ালেই জিভে জল আসতো। আমার তো পড়তে পড়তেই আসছে। বুধবারের স্পেশাল মেনু ছিল বেবি নান 4 পিস আর মেটে চচ্চড়ি। কি স্বাদ তার, সঙ্গে সুবাস, যে এতদিন পরে লিখতে বসেও রসসিক্ত হয়ে উঠছে। শুক্রবারের মেনু ছিল ভুনি খিচুড়ি, গোল বেগুন ভাজা, একটা বড় সাইজের চিংড়ি ফ্রাই এবং ডিমের অমলেট। অন্য দুদিনও ভালোই আয়োজন থাকতো বটে, তবে ফিক্সড মেনু থাকতো না। মায়ের হাতে রান্না কই মাছের হরগৌরি, যার একদিক মশলায় লাল আর একটা কালচে ধূসর, মনে পড়লেই জিভে এবং চোখে জল আসে। লাল দিকটা ঝাল টকটক মিষ্টি মিষ্টি, আর অন্য দিকটা করকরে গরম মশলায় সুবাসিত। আর আলু পটল কাঁচকলা বেগুন সহযোগে জিরে ধনে মরিচ বাটা সমৃদ্ধ 1 বাটি তেলকইয়ের ঝোল। ভুলি কেমনে আজও যে মনে বেদনা সনে রহিল আঁকা। কাজী সাহেবকে প্রণাম। নির্মলেশ পান্ডা, রাজবলহাট, হুগলি থেকে পাঠিয়েছেন এই চিঠি। সময় বলছে আর চিঠিতে হাত দেওয়া যাবে না, কিন্তু যে কথা যাওয়ার আগে বলবো, অনেকেরই বয়সের কারণে নানান সমস্যা, সুগার, কোলেস্টেরল, কিন্তু খাবার ব্যাপারটা একেবারে বন্ধ না রেখে একটু একটু খেলে হয়, অল্প করে। পরিমিতি বোধ, যেটা একজন বন্ধু লিখেছেন, মাথায় রেখে খাওয়া যেতেই পারে। ভালো থাকাটাই তো আসল কথা। যদি জিভে জল আসে অথচ সামনে খাবার পড়ে থাকে, খেতে না পান, তার থেকে দুঃখ আর কিছু আছে? মাননীয় আসর থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি, সৌগত চট্টোপাধ্যায়। ভালো থাকুন।